স্কুলের সবচেয়ে হ্যান্ডসাম আর সবচেয়ে ধনী ছেলেটি, যার জন্য পুরো স্কুলের মেয়েরা পাগল। কিন্তু সে কোনো মেয়েকেই একদমই পাত্তা দিত না। আর হঠাৎ করে তার নজর পড়ে খুব সাধারণ এক মেয়ের দিকে, যে শত স্বপ্ন নিয়ে গ্রাম থেকে শহরের একটা ভালো স্কুলে ভর্তি হয় নিজের স্বপ্নগুলো পূরণ করতে। ছেলেটি যেন আধার মতো মেয়েটির পেছনে পড়ে থাকে, আর এভাবে আস্তে আস্তে মেয়েটিও ছেলেটির প্রেমে পড়ে যায়। আজকের গল্পটা অনেক বেশি সুন্দর হতে চলেছে, আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। শুরুতেই আমরা ফিমেল লিড ইয়ুনজিনকে দেখতে পাই। আমেরিকার একটা ব্যস্ত শহরে ও চারিদিক জুড়ে কেউ একজনকে খুঁজছিল, কিন্তু এত খোঁজার পরও ও কোথাও পায় না। ইয়ুনজিন কাকে খুঁজছে আর কেনই বা খুঁজছে সেটা জানতে হলে 2007 সালে ফিরে যেতে হবে। সালটা 2007। ইয়ুনজিন গ্রাম থেকে শহরে যাচ্ছে পড়াশোনার জন্য। আসলে ও খুবই দরিদ্র পরিবারের ছিল, ওর বাবাও প্রচন্ড অসুস্থ। কিন্তু ওর বাবা মার ছোটবেলার স্বপ্ন ও একটা ভালো হাই স্কুলে পড়াশোনা করবে, যার কারণে অভাব অনটনের মধ্য দিয়েও নিজেদের সন্তানকে ওনারা শহরের ভালো একটা হাই স্কুলে ওকে ভর্তি করায়, যাতে করে ও ভবিষ্যতে ভালো কিছু করতে পারে। স্কুলে আসার পর ও এত বড় স্কুল দেখে হা করে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা আরেকটা স্টুডেন্টকে দেখতে পাই। খুব দামি একটি বাইক নিয়ে ও স্কুলে প্রবেশ করে। ও জোরে বাইক চালিয়ে যাওয়ার সময় ভুল করে ইয়ুনজিনকে ভিজিয়ে দেয়, যেটাতে ইয়ুনজিন প্রচন্ড রেগে যায়। ছেলেটি বাইক থেকে নেমে তার হেলমেটটি খুলে। আর এটাই হলো আমাদের গল্পের মেইন লিড চ্যাং, যে খুবই ধনী পরিবারের সন্তান ছিল আর দেখতে তো খুবই হ্যান্ডসাম। পড়াশোনায়ও ছিল বেশ ভালো। ইয়ুনজিন তো আসে চ্যাংকে বকা দিতে, কিন্তু তখনই ইয়ুনজিনের গায়ে একটি বল পড়তে নেয়, আর চ্যাং তখন এর হাত থেকে ওকে বাঁচিয়ে নেয়, যার কারণে ইয়ুনজিন আর চ্যাংকে কিছুই বলে না। এরপর ইয়ুনজিন যখন ক্লাসে আসে তখন ওর সাথে ইউহা নামের এক মেয়ের পরিচয় হয়, আর প্রথম দেখাতেই ওদের দুজনের ফ্রেন্ডশিপ হয়ে যায়। ইউহা বলে, যদি ক্লাসে তোমার কোনো ধরনের সমস্যা হয় তাহলে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব। তখন আমরা ম্যাং নামের একটা মেয়েকে দেখতে পাই, যে স্কুলের মধ্যে খুবই পপুলার ছিল, বলতে গেলে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়ে। ও হয়তো চ্যাংকে পছন্দ করত, কিন্তু মিন নামের আরেকটি ছেলে ওকে পছন্দ করত। এরপর আমরা ঝাওকে দেখতে পাই। ও সবার সাথে অনেক দুষ্টুমি করত, যার কারণে সবাই ওকে পছন্দ করত। আজকে যেহেতু ক্লাসের প্রথম দিন ছিল, স্টুডেন্টরা যে যার মতো করে বসে, আর তখন ইউজিন চ্যাং এর সামনের সিটে এসে বসে। তখন চ্যাংও ইউজিনকে নোটিস করে। এরপর বেশ কিছুদিন পরের সিন দেখি। ওদের প্রথম টেস্ট এক্সামের রেজাল্ট দেওয়া হয়, আর বরাবরের মতোই চ্যাং সব সাবজেক্টেই টপ করেছে, কিন্তু ইউজিন তো টেনে টুনে পাশ করেছে, আর ওর ম্যাথের রেজাল্ট অনেক বেশি খারাপ হয়েছে। পাশে থাকা ঝাও যখন ওর রেজাল্ট দেখতে পায় তখন তো ভীষণ মজা নেয়, আর বলে, তোমাকে আমি যখন প্রথম ক্লাসে দেখেছিলাম আমি তো ভেবেছিলাম তুমি খুব ভালো স্টুডেন্ট হবে, কিন্তু তোমার রেজাল্ট দেখে মনে হচ্ছে তুমি তো ফাইনাল পর্যন্ত যেতে পারবে না। যেটা শুনে তো ইউজিনের অনেক বেশি খারাপ লাগে। চ্যাংও এগুলো শুনতে পায়, আর ইউজিনকে বলে, যদি তুমি চাও তাহলে আমি আমার নোটসগুলো দিয়ে তোমাকে সাহায্য করতে পারি, আমার নোটসগুলো পড়লে তুমি সবকিছু ভালো মতো বুঝতে পারবে। তখন ইউজিন বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই। ক্লাস শেষে ইয়ুনজিন একটা বই নিয়ে ওয়াশরুমে যেতে নেয়, কিন্তু তখনই চ্যাং ওর হাত থেকে বইটি কেড়ে নেয়, আর বলে, তুমি বই নিয়ে ওয়াশরুমে কেন যাচ্ছ? যদি তুমি ম্যাথ না বুঝো তাহলে আমি তো বলেছি তোমার সাহায্য করব। ইয়ুনজিন বলে, আমি তো তোমাকে আগেই বলেছি আমার তোমার সাহায্য লাগবে না, আর প্লিজ আমার বইটি আমাকে ফেরত দাও। কিন্তু চ্যাং কোনোভাবেই ওকে বইটি দেয় না, আর বই নিয়ে তো ওদের দুজনের মধ্যে টানাটানি লেগে যায়। আর একটা সময় আমরা দেখতে পাই বইয়ের মধ্য থেকে একটা প্যাড পড়ে যায়। ইয়ুনজিন তো ক্লাসের সবার সামনে অনেক বেশি এম্বারেস ফিল করে, আর যেটা দেখে চ্যাংও প্রচন্ড শক ছিল, আর তখনও বুঝতে পারে ইয়ুনজিন কেন ওয়াশরুমে বই নিয়ে যেতে চাচ্ছিল। ওর তো অনেক বেশি গিল্টি ফিল হয়, আর বেচারি ইয়ুনজিন তো এত বেশি এম্বারেস হচ্ছিল, ওর মন চাচ্ছিল এই ক্লাস থেকে গায়েব হয়ে যেতে। ও তো চ্যাং এর সাথে খুব রাগ করে। ক্লাসের সবাই তো এটা নিয়ে খুব হাসাহাসি করছিল, যেটাতে চ্যাং খুবই আপসেট হয়ে পড়ে, কারণ ও তো ইয়ুনজিনকে এভাবে এম্বারেস করতে চায়নি। এরপর যখন ক্লাস শুরু হয়, চ্যাং ইয়ুনজিনকে ওর বইটি ফিরিয়ে দিতে চায়, কিন্তু ইয়ুনজিন চ্যাং এর সাথে কোনো কথাই বলে না। চ্যাং তখন টেবিলে ওর বইটি রেখে দেয়। ও তো ইয়ুনজিনকে সরি বলতে চাচ্ছিল, কিন্তু ইয়ুনজিন ওকে একদমই পাত্তা দেয় না। চ্যাং তখন নিজের পা দিয়ে ইয়ুনজিনের চেয়ারটি ধাক্কা মেরে ওকে ডাকতে থাকে, কিন্তু ইয়ুনজিন তো প্রচন্ড রেগে ওর চেয়ারটি দিয়েই চ্যাং এর পায়ে আঘাত করে, আর যার ফলে চ্যাং ব্যথা পেয়ে পুরো চুপ হয়ে যায়। ও যখন বুঝতে পারে চ্যাং বেশি ব্যথা পাচ্ছিল তখন ও চেয়ারটি সরিয়ে নেয়। ক্লাস শেষ করে ইয়ুনজিন আর ইউহা একসাথে বাইরে যাচ্ছিল, আর তখনই ওদের সামনে ছাও চ্যাংকে নিয়ে আসে।
আর ইউনজিনকে বলে ও পায়ে এতটা ব্যথা পেয়েছে যে ও এখন ঠিকভাবে হাঁটতেও পারছে না। তুমি তো ওর পায়ে ব্যথা দিয়েছো, আমি ওকে এখন হসপিটালে নিয়ে যাব। যেহেতু ওর পায়ে ব্যথা তোমার জন্য পেয়েছে, তাই হসপিটাল বিলও তোমারই পরিশোধ করতে হবে। এরপর তো ইয়নজিন ওর কার্ডটি বের করে ঝাওকে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর ক্যান্টিনে সবাই লাঞ্চ করছিল। তখন চ্যাং ইয়নজিনকে দেখতে পায় যে এক কর্নারে বসে শুধু বান খাচ্ছিল। তখন ওখানে ইউহা এসে ওর খাবার ইয়নজিনের সাথে শেয়ার করে। আমি তোমাকে কতবার বলেছি সবসময় তুমি আমার সাথে লাঞ্চ করবে, তুমি একা একা কেন লাঞ্চ করছো? তখনই ছাও সবাইকে বলতে থাকে আজকে আমি তোমাদের সবাইকে আইসক্রিম ট্রিট দেবো। এরপর তো এক এক করে সবাইকেও আইসক্রিম দেয়, যেটা দেখে ইউহা ভালো করে বুঝতে পারে ঝাও যে ইয়নজিনের কার্ডের টাকা দিয়ে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছে। ও তো প্রচন্ড রেগে যায়। তোমাদের সবার তো খুব মজা লাগছে তাই না? কিন্তু মাত্র যে টাকাটা তোমরা খরচ করলে সেটা ইয়নজিনের 1 মাসের খরচ ছিল। যেটা শুনে তো চ্যাংয়ের অনেক বেশি খারাপ লাগে। এরপর তো চ্যাং ইয়নজিনের কার্ডটি ফিরিয়ে দেয়, কিন্তু কার্ডে যত টাকা ছিল এর চেয়ে ডাবল টাকা ও ইয়নজিনকে ব্যাক করে। চ্যাং যখন স্পোর্টস প্র্যাকটিস করছিল তখন ইয়নজিন ওর সাথে দেখা করতে আসে আর চ্যাংকে ওর টাকাগুলো ফেরত দিয়ে বলে আমার অ্যাকাউন্টে এত টাকা ছিল না যেগুলো তুমি আমাকে ফেরত দিয়েছো। এরপর ক্লাস শেষ করে ইয়নজিন মন খারাপ করে স্কুলের ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। আর তখনই ওখানে চ্যাং আসে। ইয়নজিনকে জিজ্ঞেস করে তোমার কি মন খারাপ, কি হয়েছে তোমার? আচ্ছা, তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি সেটা আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমার হেল্প করার চেষ্টা করব। তখন তো ইয়নজিন ওর মন খারাপের কারণগুলো চ্যাংয়ের সাথে শেয়ার করতে থাকে। আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আমার বাবা প্রচন্ড অসুস্থ, আমার মা তো অনেক হার্ডওয়ার্ক করছে। এই টেনশনে আমি পড়াশোনায় ঠিক মতো মনোযোগও দিতে পারছি না। কিন্তু এত টাকা খরচ করে আমার বাবা মা আমাকে শহরে পাঠিয়েছে ভালো মতো পড়াশোনা করতে। দেখেছো, আমি আমার এক্সামেও মন দিতে পারছি না, যার কারণে আমার প্রত্যেকটা সাবজেক্টেই খারাপ নাম্বার আসছে, আর যার জন্য আমি খুবই হতাশ হয়ে পড়েছি। চ্যাং তখন ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে আর বলে টেনশন করলে তো কিছুই ঠিক হবে না, আমি তোমার পড়াশোনায় হেল্প করতে পারি। তুমি তো ম্যাথে দুর্বল, আমি ম্যাথ খুব ভালো পারি। তুমি যদি চাও তাহলে প্রতিদিন ক্লাস শেষ করে এখানে আসতে পারো, আমি তোমাকে সহজভাবে ম্যাথ শিখিয়ে দেব, যাতে করে তুমি এক্সামে ভালো মার্কস নিয়ে আসতে পারো। ইয়নজিন বুঝতে পারছিল না ও চ্যাংকে কি বলবে, কিন্তু তখনই ওর মায়ের বলা কথাগুলো ওর মনে পড়ে যায়। ওর মা ওকে বলেছিল তোমার যদি ভালো একটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় তাহলে তোমাকে অবশ্যই হাই স্কুলে ভালো মার্কস নিয়ে বের হতে হবে, আর ভালো মার্কস না থাকলে তুমি ভালো ভার্সিটিতেও পড়তে পারবে না। যার কারণে ও চ্যাংয়ের হেল্প নিতে রাজি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন ক্লাস শেষ করে আমি স্কুলের ছাদে আসব, আসলে আমি এক্সামে ভালো রেজাল্ট করতে চাই। আর চ্যাংও তো যাচ্ছিল ওর সাহায্য করতে। আর এভাবে প্রতিদিনই ওরা দুজন ছাদে এসে পড়াশোনা করতে থাকে। চ্যাং ওকে খুব সুন্দরভাবে সাবজেক্টগুলো বুঝিয়ে দেয়, স্পেশালি ম্যাথ। ওদের পরবর্তী টেস্টের রেজাল্ট দেওয়া হয়। এবার তো ইয়নজিন খুব ভালোই মার্কস পেয়েছে, যেটাতে তো ও প্রচন্ড খুশি হয়ে যায়। আর ওর এত ভালো রেজাল্ট দেখে চ্যাং নিজেও খুশি হয়। এরপর আমরা জানতে পারি ইউহা তো সাওকে পছন্দ করত। ও প্রতিদিন সাওকে দেখতে গ্রাউন্ডে আসতো, কারণ ওখানেই ওরা স্পোর্টস প্র্যাকটিস করত। আর দূর থেকে এভাবে দেখে একা একাই ব্লাশ করত। পরদিন ইউহা যখন ক্লাসে আসে, চ্যাং ইউহাকে জিজ্ঞেস করে আচ্ছা আজকে ইয়নজিন কেন ক্লাসে আসেনি, ওর কি কিছু হয়েছে? তখন ইউহা বলে ও তো আমাকেও কিছুই বলেনি, ও হয়তো ওর বাসায় গিয়েছে, তাড়াতাড়ি চলে আসবে। যেটা শুনে চ্যাংয়ের একটু খারাপ লাগে। ও তখন ভাবতে থাকে ইয়নজিন তো এই ব্যাপারে ওকে কিছুই বলল না। পরদিন ও স্কুলে আসার পর চ্যাং ইয়নজিনের জন্য ওয়েট করতে থাকে, কিন্তু আজকেও ইয়নজিন ক্লাসে আসে না, যেটাতে ও একটু আপসেট হয়ে যায়। পরদিন হয়ে সে ও ইয়নজিনের জন্যই অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই ওর সামনের সিটে এসে ইউহা বসে। ও ইউহাকে আবারও ইয়নজিনের কথা জিজ্ঞেস করে। তখন ইউহা বলে ও তো হোস্টেলে ফিরে এসেছে, কিন্তু আজকে কেন স্কুলে আসলো না সেটা তো আমি বলতে পারবো না। যেটা শুনে চ্যাং তো ছুটে যায় ইয়নজিনের সাথে দেখা করতে। আর এরপর ওকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি আজকে ক্লাসে কেন আসলে না, এতদিন ছুটি কেন নিয়েছিলে তুমি, তোমার কি কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা ওয়েট, আমার জন্য কি তোমার কোনো প্রবলেম হয়েছে? ইয়নজিন বলে আরে না না, এমন কিছুই না, আমি কিছু একা সময় কাটাতে চাই। আর হ্যাঁ প্লিজ এভাবে কোনোদিনও তুমি আমার সাথে দেখা করতে আসবে না। চ্যাং লক্ষ্য করে ইয়নজিনের মনটা ভীষণ খারাপ। তখনই চ্যাং ওর হাতে কালো একটা কাপড় দেখতে পায়, আর তখন ওর বুঝতে পারে ইয়নজিনের যে বাবা মারা গিয়েছে। তখন তো ওর অনেক বেশি খারাপ লাগে। তখন ইয়নজিন বলে আমি তো তোমাকে বলেছি আমার সাথে দেখা করতে আসবে না, এটা বলে দৌড়েও বাইরে চলে যায়। তখন চ্যাং ওর পিছু পিছু আসে। ইয়নজিন ওর বাবার কথা মনে করে অনেক কান্না করতে থাকে, আর ওকে এত মন খারাপ দেখে চ্যাংও ওকে আর ফলো করে না।
এরপর বেশ কিছুদিন কেটে যায়। এখন তো ওদের হাই স্কুলের পড়াশোনাও শেষ হয়ে গিয়েছে, আর আজকে ওদের ফেয়ারওয়েল পার্টি ছিল। আর এখানে আমরা জানতে পারি যে ওই দিনের পর থেকে চ্যাং ইউজিনের সাথে আর কোনো কথাই বলেনি। কিন্তু আজ যখন ওরা পার্টিতে আসে, চ্যাং ইউজিনকে দেখে শুধু ওর দিকেই তাকিয়ে থাকে আর ওর ব্যাপারে ভাবতে থাকে। ফেয়ারওয়েল পার্টিতে সবাই অনেক এনজয় করছিল। ইউহা সাহস করে ঝাওয়ের কাছে যায় আর ঝাওকে ওর সাথে ডান্স করতে বলে, যেটাতে ঝাও রাজি হয়ে যায়। ইউহা তো প্রচন্ড খুশি ছিল, নিজের ক্রাশের সাথে ও ডান্স করছে। আর ইউহাকে ঝাওয়ের সাথে দেখে ইউনজিনও অনেক খুশি হয়ে যায়। তখনই ওর কাছে ম্যাং আসে আর বলে, তুমি জানো আমি ছোট থেকেই চ্যাংকে পছন্দ করি, কিন্তু চ্যাং আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে স্পেশাল নজরেই তাকায়নি, কিন্তু তুমি আসার পর থেকে চ্যাং অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। আর বলে পড়াশোনা শেষ করে চ্যাং আমেরিকায় চলে যাবে, যেখানে ওর ফ্যামিলির বিজনেসও সামলাবে। আচ্ছা, তুমি গ্রাজুয়েশনের পর কি করতে চাও? ইয়নজিন বলে, আমি তো এসব নিয়ে এখনো ভাবিনি। তখন ম্যাং ওকে ইনসাল্ট করতে থাকে, তুমি তো চ্যাং এর কখনোই যোগ্য হতে পারবে না, তোমার আর ওর স্টেটাস খুবই আলাদা, তুমি দরিদ্র, এর কারণেই হয়তো চ্যাং তোমার উপর সহানুভূতি দেখাচ্ছে, তুমি আবার সেটাকে ভালোবাসা ভেবো না। সেগুলো শুনে তো ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, ও অনেক ইনসাল্টেড ফিল করে। চ্যাং খুব সাহস নিয়ে ইউজিনের সাথে কথা বলতে আসে। ইউনজিনকে ও ওর সাথে ডান্স করতে বলে, কিন্তু ইউনজিন ওকে এক্সকিউজ দেয়, আমি ডান্স করতে পারি না। ও তখন চলে যেতে নেয়, কিন্তু চ্যাং ওর হাত ধরে আর বলে, আমি তোমাকে নিজেই ডান্স শিখিয়ে দেব। এরপর তো ওরা দুজন একসাথে খুব সুন্দরভাবে ডান্স করে। দূর থেকে ম্যাং ওদের দুজনকে এভাবে দেখে ওর অনেক বেশি খারাপ লাগে, কারণ ও ছোটবেলা থেকেই চ্যাংকে পছন্দ করত। ওরা দুজন ছোটবেলার ফ্রেন্ড ছিল, আর তখনও ভালো করেই বুঝতে পেরে যায় চ্যাং কখনোই ওকে ভালোবাসবে না, কারণ চ্যাং তো একমাত্র ইয়নজিনকেই ভালোবাসে। ম্যাংকে কান্না করতে দেখে মিন ওর সাথে কথা বলতে আসে আর ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। আর এই প্রথম আমরা দেখতে পাই ম্যাং মিনের সাথে খুব ভালো আচরণ করে, যেটাতে তো ও প্রচন্ড অবাক হয়ে যায়। হঠাৎ করেই তখন ইলেকট্রিসিটি চলে যায়, আর হঠাৎই ইউহা তখন ঝাওকে কিস করে, যেটার জন্য ও অপ্রস্তুত ছিল। অন্ধকারে ইয়নজিন যাতে ভয় না পায়, এই জন্য তো চ্যাং ওকে জড়িয়ে ধরে। একটু পরে ইলেকট্রিসিটি চলে আসে। ইউনজিন তো একটু অকওয়ার্ড ফিল করছিল, ও তখন পার্টি ছেড়েই বের হয়ে আসে। চ্যাং ওকে ফলো করতে করতে চলে আসে, আর অবশেষে নিজের মনের কথা ইউনজিনকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, আসলে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সাথে থাকতে চাই, তোমার সাথে একই ভার্সিটিতে পড়তে চাই। ইউনজিন তো ওর কথার কোনো উত্তরই দেয় না, আর ওর কাছে এসে হঠাৎ করে ওকে কিস করে, যেটাতে তো চ্যাং প্রচন্ড খুশি হয়ে যায়। আর ও ভাবতে থাকে নিশ্চয়ই ইয়নজিন ওর প্রপোজালে রাজি হয়ে গিয়েছে। এরপর তো ইয়নজিন ওকে বাই বলে চলে যায়। চ্যাং তো অনেক বেশি খুশি ছিল, অবশেষে নিজের ভালোবাসার মানুষটিকে গার্লফ্রেন্ড বানাতে পেরেছে। কিন্তু আমরা ইয়নজিনকে দেখতে পাই যে কান্না করতে করতে ওখান থেকে চলে আসে, কারণ ও ডিসিশন নিয়েছে আজকের পর থেকে ও আর চ্যাং এর সাথে কোনো কন্ট্যাক্ট রাখবে না, কারণ ওদের স্টেটাসের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। এটা ভেবে ও চ্যাং এর সাথে কোনো রিলেশনশিপে জড়াতে চায় না। এখানেই সিন কাট হয়। আমরা 2009 সালের সিন দেখতে পাই। ইয়নজিন এখন একটি কলেজে অ্যাডমিশন নিয়েছে। এখানে ওর নতুন ফ্রেন্ড সুয়ানকে দেখতে পাই, যে ইয়নজিনের সিনিয়র ছিল। সুয়ান অনেক বেশি ভালো, সবসময় ইয়নজিনের খেয়াল রাখতো, কারণ ইয়নজিন প্রায়ই পড়াশোনার চাপে পড়ে খাবার খেতে ভুলে যেত। আর তারা দুজন মিলে একই জায়গাতে পার্ট টাইম জব করতো, আর এভাবেই ওদের বন্ডিংটা খুব ভালো হয়ে যায়। এরপর ক্যাম্পাসে ও আর ইউহা কথা বলছিল, তখন ইউহা বলে, সুয়ান সবসময় তোমার সাহায্য করে, ও তোমার খেয়াল রাখে, ও কি তোমাকে পছন্দ করে নাকি? ইয়নজিন বলে, আরে এরকম কিছু না। তখনই ও খুব পরিচিত একটা ভয়েস শুনতে পায়, যে ওকেই ডাকছে। ও ওখানে তখন চ্যাংকে দেখতে পায়, আর এতদিন পর চ্যাংকে দেখে তো ও প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু ওকে দেখা মাত্রই ও সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই চ্যাং ওকে থামায়, আর জুয়ান এসে ওদের দুজনকে এভাবে দেখতে পায়। এরপর ও নিজেকে ইয়নজিনের বয়ফ্রেন্ড বলে চ্যাং এর সামনে ইন্ট্রোডিউস করায়, যেটা তো ইয়নজিন প্রচন্ড অবাক হয়ে যায়, কিন্তু ও চ্যাং এর সামনে কিছুই বলে না। চ্যাং তখন নিজের পরিচয় দেয়, আর জুয়ানকে বলে, আমিও ইয়নজিনের বয়ফ্রেন্ড, স্কুল লাইফ থেকেই আমরা দুজন প্রেম করছি। জুয়ান বলে, আজকে তো আমার আর ইয়নজিনের একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, যেটা জানতে পেরে চ্যাং ওদের দুজনকে বলে, চলো আমি গাড়ি করে তোমাদের ছেড়ে দিচ্ছি। চ্যাং এর সাথে ওর বোনও ছিল। এরপর তো ওরা ওই জায়গায় ঘুরতে আসে, যেটা একটা টেম্পল ছিল, আর ওখানে কিছু উইশ কার্ড ছিল। উইশ কার্ডের মধ্যে যে যার উইশ গুলো লিখে। ইয়নজিন তো চ্যাং এর উইশ দেখার চেষ্টা করে, কিন্তু চ্যাং তখন কার্ডটি লুকিয়ে রাখে। চ্যাং এর বোন তখন জুয়ানকে এক্সকিউজ দেয় অন্য সাইডে যাওয়ার জন্য, যাতে করে চ্যাং আর ইয়নজিন একসাথে সময় কাটাতে পারে। এদিকে চ্যাং ইয়নজিনকে জিজ্ঞেস করে, আচ্ছা আমি কি এমন ভুল করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার সাথে কন্ট্যাক্ট অফ করে দিলে?
কিন্তু ইয়ঞ্জিন ওর কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। তখন চ্যাং হঠাৎ করে ওকে জড়িয়ে ধরে, এরপর তো ওকে কিসও করে। দূর থেকে সোয়ান ওদের দুজনকে একসাথে এভাবে দেখতে পায়, যেটা দেখে ওর অনেক বেশি রাগ হয়, কিন্তু চ্যাং এর বোন অনেক বেশি খুশি ছিল। এরপর তো ওরা তিনজন একসাথে ডিনার করতে আসে। চ্যাং ইয়ঞ্জিনকে ড্রিঙ্ক করার অফার করে, কিন্তু ইয়ঞ্জিন না করে দেয়। তখন জুয়ানও ওকে থামায়, কিন্তু চ্যাং বারবার বলার ফলে ইয়ঞ্জিন তো ড্রিঙ্কস করে নেয়, আর যার কারণে ও ওখানে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। চ্যাংও তখন নিজেও ড্রিঙ্কস করতে থাকে। ড্রাঙ্ক ইয়ঞ্জিন তো ড্রাঙ্ক অবস্থায় বারবার চ্যাংকেই ডাকছিল, আর যেটা শুনে তো চ্যাং অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন বুঝতে পারে ইয়ঞ্জিনও ওকে পছন্দ করে। ও চ্যাংকে ভুলতে পারেনি, যার কারণে ড্রাঙ্ক হওয়ার পরও ও চ্যাংয়েরই নাম নিচ্ছে। এগুলো দেখে তো সুহানের অনেক বেশি রাগ হচ্ছিল। পরদিন লাইব্রেরিতে এসে ইয়ঞ্জিন সুহানের সাথে কথা বলছিল, কিন্তু সুহান ওর সাথে কোনো কথাই বলছে না। তখন তো ইয়ঞ্জিন বুঝতে পারছিল না হঠাৎ করে জোয়ানের কি হয়ে গেল, ও এরকম আচরণ কেন করছে। ওর তখন প্রচন্ড রাগ হয় চ্যাং এর উপরে, আর ভাবতে থাকে নিশ্চয়ই চ্যাং সুয়ানকে কিছু বলেছে, যার কারণে সুয়ান ওকে ইগনোর করছে। ওর রেগে চ্যাং এর বাসায় ওর সাথে দেখা করতে যায়, আর ওর সাথে খুব রাগারাগি করতে থাকে। কালকে আমি না করার সত্ত্বেও তুমি বারবার আমাকে ড্রিঙ্কস করতে কেন বলেছো, আর তোমার জন্য সুয়ান এখন আমাকে ভুল বুঝছে, আমাদের ফ্রেন্ডশিপটাও নষ্ট হয়ে যাচ্ছে। ও তো চ্যাং এর সাথে প্রচন্ড রাগারাগি করতে থাকে। তখন চ্যাং ওকে থামানোর চেষ্টা করে আর বলে, আমি এত বছর ধরে শুধুমাত্র তোমার জন্যই অপেক্ষা করেছি যে হঠাৎ করে তুমি কখন আসবে আর আমাকে বলবে তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু আমার জন্য তোমার কখনোই খারাপ লাগেনি, তোমার জুয়ানের জন্য খারাপ লাগছে। এটা ভেবে টেনশন করছো যে তোমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। আমি আমাদের ফেয়ারওয়েল পার্টিতে তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি আমাকে ভালোবাসো, তুমি আমার অ্যান্সার দিলে না, বরং আমাকে কিস করেছিলে। আমি তো ভেবেছিলাম তুমি আমার প্রপোজালে রাজি হয়ে গিয়েছিলে, কিন্তু না। এরপর তুমি কি করলে, আমার পুরো লাইফ থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে গেলে, আমার সাথে সম্পূর্ণ কন্ট্যাক্ট বন্ধ করে দিলে। আমি অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, আমার কি ভুল ছিল বলো? যদি তুমি আমাকে এতই অপছন্দ করে থাকো তাহলে ওই দিন আমাকে কিস কেন করেছিলে? তোমার জন্য আমি মিথ্যে আশা পেয়েছিলাম। ইয়ঞ্জিন তো অনেক বেশি রেগে যায়, আমি ইচ্ছে করে কিছুই করিনি, সব কিছুতে তুমিই বারবার আমাকে জোর করেছিলে। যেটা শুনে তো ও অনেক বেশি কষ্ট পায়। সেদিনই ও নিজের শহরে ফিরে যায়, আর এরপর তো ও ইয়ঞ্জিনের সাথে আর কোনো কন্ট্যাক্ট করারও চেষ্টা করেনি। এভাবে 2 বছর কেটে যায়। আমরা 2011 সালের সিন দেখতে পাই, যেখানে আমরা ইয়ঞ্জিনের ফ্রেন্ড ইউহাকে দেখি একটি হসপিটালে ও নার্স হিসেবে কাজ করত। আর সেখানে আজকে এক পেশেন্ট অ্যাডমিট হয়, যাকে দেখে তো ও প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ এটা তো ঝাও ছিল, যাকে ও স্কুল লাইফে পছন্দ করত। দুজন তো পরে রিলেশনেও গিয়েছিল, কিন্তু হঠাৎ কেন আলাদা হয়ে গিয়েছিল সেটা আমরা জানতে পারি না। এত বছর পর আবারও দুজনের মধ্যে দেখা হয়, আর ইউহা পুরো সময়টা জুড়ে ওর টেক কেয়ার করে, ওকে সুস্থ করাতে লেগে পড়ে। অন্যদিকে আমরা ইয়ঞ্জিনকে দেখি গ্রামে ওর মায়ের সাথে দেখা করতে আসে। এখানে ওর মাকে সাহায্য করার মতো কেউই ছিল না। ও তখন ওর মাকে দেখতে পায় একটা লোকের সাথে বসে উনি খুব সুন্দরভাবে কথা বলছে, যেটা তো একটু অবাক হয়ে যায়। ইয়ঞ্জিনের মা তখন ওকে বাসায় নিয়ে আসে আর ক্লিয়ার করার চেষ্টা করে, আসলে উনি তোমার আঙ্কেল হয়, ওনার স্ত্রী মারা গিয়েছে, ওনার কোনো সন্তানও নেই, উনি সব সময় আমাকে সাহায্য করত, এখনো সাহায্য করে যাচ্ছে। আমি তো সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার ওই আঙ্কেলকে বিয়ে করে নতুন করে সবকিছু শুরু করব, কিন্তু যদি তুমি পারমিশন দাও তাহলে আমি করব, যদি তুমি না চাও তাহলে আমি কোনো সম্পর্কে জড়াবো না। ইয়ঞ্জিন বলে, এতে আমার কোনো প্রবলেম নেই, আমি তো সব সময় তোমাকে হ্যাপি দেখতে চাই। তখনই হঠাৎ করে ও চ্যাংকে দেখতে পায়। চ্যাংকে এখানে দেখেও প্রচন্ড অবাক হয়, আর ও ভাবতে থাকে এত বছর পর ও আমার গ্রামে কি করতে আসলো। এরপর ওরা দুজন একসাথে ছিল। তখন চ্যাং বলে, তুমি যেরকমটা ভাবছো আমি সেরকম কোনো কারণে এখানে আসিনি, আসলে আমার মা এই গ্রামেই একটি ইলেকট্রনিক্যাল ফ্যাক্টরি কিনেছে, আর সেই কাজের জন্যই আমি এখানে এসেছি। এরপর তো ইয়ঞ্জিন ওখানের কিছু জিনিসপত্র দিয়ে পুতুল বানানোর কাজ করছিল। তখন চ্যাং বলে, এইসব পুতুল বিক্রি করে তো তুমি খুব কম টাকা পাবে, এগুলো বাদ দিয়ে তুমি আমার সাথে গল্প করো, আমি তোমাকে আরো বেশি টাকা দেবো। যেটা শুনে ইয়ঞ্জিনের মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। হয়তো এই টাকা তোমার কাছে সামান্য মনে হয়, কিন্তু এই সামান্য টাকা দিয়ে আমরা অনেকেই সার্ভাইভ করে চলেছি। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। চ্যাং তখন বুঝতে পারে ও এই কথার মধ্যে দিয়ে ইয়ঞ্জিনকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। এরপর তো ও নিজেই বসে পড়ে পুতুল তৈরি করার কাজে। দূর থেকে তখন ইয়ঞ্জিনও দেখতে পায়, আর যেটা দেখে ও প্রচন্ড খুশি হয়ে যায়, কারণ ও নিজের ভুলটা বুঝতে পেরেছে। পুতুল বানাতে বানাতেই তো চ্যাং ওখানেই ঘুমিয়ে পড়েছিল। সকালে চ্যাংকে এভাবে দেখে ও একটু অবাক হয়ে যায়। এরপর ওকে ঘুম থেকে ওঠায় আর দেখতে পায় সারা রাত ধরে চ্যাং একটি খরগোশের পুতুল বানিয়েছে, কিন্তু খরগোশের একটি কান আর লেজ মিসিং ছিল, যেটা দেখে ইয়ঞ্জিন তো প্রচন্ড হাসতে থাকে। লক্ষ্য করে এই পুতুলটি বানাতে গিয়ে চ্যাং এর হাতে অনেক চোট লেগেছে।
যেটা দেখে ওর একটু খারাপ লাগে, কারণ চ্যাং এত বড়লোক হওয়া সত্ত্বেও এই সাধারণ একটি পুতুল বানিয়েছে শুধু ইয়ঞ্জিনকে খুশি করার জন্য। ও তখন রিয়ালাইজ করে চ্যাং আসলে ওকে কতটা ভালোবাসে। হঠাৎ করে ও ইয়ঞ্জিনকে বলে, আমি চাই গ্র্যাজুয়েশন শেষে তুমি বেইজিং এ ব্যাক করো আমার কাছে। আর অবশেষে ইয়ঞ্জিনও ওর এই ভালোবাসা মেনে নেয়। আমি তোমাকে প্রমিস করছি আমি আর কখনোই তোমার থেকে পালাবো না। আর যেটাতে তো চ্যাং প্রচন্ড খুশি হয়ে যায়। আস্তে আস্তে ওর গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। আরও চ্যাং এর জন্য বেইজিং এর কয়েকটা কোম্পানিতেই জবের জন্য অ্যাপ্লাই করা শুরু করে। এমনকি ও অনেকগুলো জবের এক্সামও দেয়, কিন্তু ও কোনোটাতেই সিলেক্ট হয় না, যেটাতে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। ওর ফ্রেন্ড তখন ওকে বলে, তুমি শুধু বেইজিং এর জন্য কেন অ্যাপ্লাই করছো? তোমার উচিত অন্য সিটিগুলোতেও ট্রাই করা, কারণ সেখানেও অনেকগুলো জবের অফার রয়েছে, তুমি ট্রাই করে তো দেখতে পারো। তখন তো ইউজিনও অন্য জায়গায়ও অ্যাপ্লাই করে, আর সেখান থেকে ও একটি জব পেয়ে যায়, আর যেটা তো সাংহাইয়ে ছিল। এরপর তো ও চ্যাং এর সাথে শেয়ার করে, আমি কত চেষ্টা করলাম, বেইজিং এ কোনো জবই পাইনি, কিন্তু সাংহাইয়ের একটা জব পেয়েছি। যেটা শুনে চ্যাং এর তো প্রচন্ড রাগ হয়। তুমি তো আমাকে বলেছিলে তুমি আমার জন্য বেইজিং এ আসবে, তুমি কোনোদিনই আমার কথা রাখো না। আমি এই আশাই ছিলাম তুমি হয়তো বেইজিং এ চলে আসবে, আমরা একসাথে থাকবো। তখন তো চ্যাং ওকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু চ্যাং কোনোভাবেই ওর কথা শোনে না। এরপর তো ও চ্যাং এর সাথে দেখা করার জন্য ট্রেনে ওঠে। কিছুক্ষণ পরই ওর কাছে চ্যাং এর কল আসে আর জিজ্ঞেস করে তুমি এখন কোথায়। আর ওকে সরি বলে, তোমার সাথে রাগ দেখানোটা আমার একদমই ঠিক হয়নি, আমি তোমার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আমি ট্রেনে করে তোমার সাথে আসছি দেখা করতে। যেটা শুনে ইউজিন একটু অবাক হয়ে যায়, আরে আমিও তো বেইজিং যাচ্ছি তোমার সাথে দেখা করতে। এটা শুনে তো চ্যাং খুশি হয়ে যায় আর জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো, আর বলে সামনের স্টেশনেই নেমে যেতে, আমিও সেখানেই নেমে যাব। আর কিছুক্ষণ পর চ্যাংও ওখানে চলে আসে। দুজনেই দুজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর তো ওরা দুজন একসাথেই থাকা শুরু করে। কিছুদিন পর ইউহা ইউনজিনের সাথে দেখা করতে আসে। ওর মন অনেক বেশি খারাপ ছিল। আমি আর সাও দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে ওর সাথে আমার আবারও দেখা হয়েছিল, কিন্তু ও আর এখন আমাকে ভালোবাসে না। ও শীঘ্রই অন্য একটা মেয়েকে বিয়ে করবে। আমি ওর জীবনে প্রবলেম হয়ে থাকতে চাই না, আমি মুভ অন করতে চাই, যার কারণে আমি অ্যাব্রোডে যাওয়ার ডিসিশন নিয়েছি। এগুলো শেয়ার করার জন্যই আমি তোমার সাথে দেখা করতে এসেছি। ইউজিনের অনেক বেশি খারাপ লাগে, ওর এত বছরের ফ্রেন্ড এখন অ্যাব্রোড চলে যাচ্ছে। দুজনই খুব ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখি, চ্যাং এর বোন ইউ এর আজকে এঙ্গেজমেন্ট পার্টি ছিল। চ্যাং ওর সাথে করে ইয়ঞ্জিনকে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই ইউ এর যে ফিয়ান্সে ছিল সে ছেলেটি আর কেউই না, বরং ইয়ঞ্জিনের সিনিয়র ঝুয়ান ছিল। আর এখানে ইয়ঞ্জিনের সাথে ঝুয়ানের অনেক বছর পর দেখা হয়, যার কারণে ওরা দুজন দুজনকে দেখে একটু অবাকই হয়। এরপর তো দুজন সাইডে এসে কথা বলে। কথায় কথায় সুহান বলে, আসলে আমি লাইফে সেটেল হওয়ার জন্যই আজকে এই ডিসিশন নিয়েছি। হ্যাঁ, আমি ওকে পছন্দ করি, আমি লাইফে খুব ভালো একটা পজিশনে যেতে চাই, আর যার কারণে ইউ আমাকে প্রপোজ করার সাথে সাথে আমি রাজি হয়ে গিয়েছি। সেগুলো শুনে ও একটু অবাক হয়ে যায়। অন্যদিকে চ্যাং ওর বোনের সাথে ছিল। তখন ও কথায় কথা জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জুয়ানকে ভালোভাবে চেনো? আর তুমি তো আমাদের কাউকে না জানিয়েই ফ্যামিলির কারো পারমিশন না নিয়ে এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট পার্টি করছো। আচ্ছা যদি এমন হয় জুয়ান তোমার টাকার লোভে তোমাকে বিয়ে করছে, তাহলে তুমি কি করবে? তখন ইউ বলে, আমি ভালো করে জানি জুয়ান এমন ছেলে না। আর তুমি যে আমাকে বলছো, তুমি কি নিজে শিওর দিয়ে বলতে পারবে তুমি যে মেয়েটিকে ভালোবাসো সে মেয়েটিও তোমার টাকার জন্য তোমাকে ভালোবাসছে না? যেটা শুনে চ্যাংয়ের একটু রাগ হয়। আমি ওকে অনেক বছর ধরে চিনি, ও কখনোই আমাকে টাকার জন্য পছন্দ করেনি, আর এখন আমার ও গার্লফ্রেন্ড, ও আমার টাকার জন্য আমার গার্লফ্রেন্ড হয়নি। এরপর চ্যাং আর ইউজিন পার্টি থেকে বের হয়। ইউজিন হঠাৎ করেই চ্যাংকে বলে, আসলে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, প্লিজ তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না, সারা জীবন এভাবেই তুমি আমার সাথে থেকো। চ্যাং তখন বলে, আরে তুমি তো শুধুই টেনশন করছো, আমি সারা জীবন শুধু তোমার সাথে থাকতে চাই। আর হঠাৎই তখন বৃষ্টি শুরু হয়ে যায়। ইয়ঞ্জিনের জুতো যাতে নষ্ট না হয় তার কারণে চ্যাং ওকে কোলে করে নিয়ে যায়। ওরা দুজন একসাথে অনেক হ্যাপি ছিল, আর এইভাবেই আরো 2 বছর কেটে যায়। এরপর আমরা 2013 সালের সিন দেখি। ইয়ঞ্জিন ওর অফিসে কাজ করছিল, তখনই ওর আঙ্কেল ওর সাথে দেখা করতে আসে, আর হঠাৎ করেই জানায় তোমার মায়ের ক্যান্সার হয়েছে, কিন্তু তুমি টেনশন নিও না, আমি সব ব্যবস্থা করেছি। তোমার মাকে সুস্থ করার জন্য একটা সার্জারি প্রয়োজন, কিন্তু এই সার্জারির জন্য অনেক টাকা লাগবে। আমি আমার তরফ থেকে সব টাকা ম্যানেজ করার চেষ্টা করেছি। আসলে উনি তো চ্যাংয়ের একটা কোম্পানিতেই কাজ করতো, আর ওখানের ফ্যাক্টরি থেকেই এই টাকাগুলো চুরি করেছে। যেটা শুনে তো ইয়ঞ্জিন অনেক বেশি অবাক হয়ে যায়। চ্যাং যদি জানতে পারে তাহলে ওর ফ্যামিলিকে নিয়ে কি ভাববে, ওর বলে অপবাদ দিবে। ও তখন চাইছিল ওই টাকাগুলো যেভাবেই হোক ফিরিয়ে দিতে, কিন্তু ও কার কাছ থেকে টাকা নেবে, কোথাও ও সাহায্য পাচ্ছিল না।
এরপর যখন ও বাসায় ফিরে আসে, চ্যাং ওকে একটু আপসেট দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? আজকে অফিসে কিছু হয়েছে? ইয়ঞ্জিন তো ওর কোনো কথারই উত্তর দেয় না। চ্যাং জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি আমার কাছ থেকে লুকোচ্ছ? ইয়ঞ্জিন তো এই কথারও উত্তর দেয় না। তখন চ্যাং বলে, আমি সব কিছুই জানি। তোমার মায়ের সার্জারির জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। তুমি তো এই টাকা আমার কাছ থেকে নিতে চাচ্ছ না, কিন্তু আমি তোমার মায়ের সাহায্য করতে চাই। উনি তো এখন আমার ফ্যামিলির মতোই, আর ওকে অনেকগুলো টাকা দেয়। আমি সব টাকার ব্যবস্থা করেছি। তখন ইয়ঞ্জিন বলে, এই টাকা আমার লাগবে না, কারণ অলরেডি আমি টাকার ব্যবস্থা করে ফেলেছি। সেটাতে ও একটু অবাক হয়, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? ইয়ঞ্জিন বলে, জুয়ান আমাকে ধার দিয়েছে। যেটা শুনে তো ও অনেক বেশি শকড হয়ে যায়। তোমার প্রবলেমের কথা তুমি সোয়ানের সাথে শেয়ার করতে পারলে, অথচ আমার সাথে শেয়ার করতে পারলে না। ওর তো অনেক বেশি খারাপ লাগে। ইয়ঞ্জিন নিজের প্রবলেমের কথা ওর সাথে শেয়ার করতে পারেনি, বরং ও সোয়ানের সাথে শেয়ার করছে। ও রেগে ওখান থেকে চলে আসে। এরপর তো ও সোয়ানের সাথে দেখা করতে যায়, আর ওর মুখের উপর টাকাগুলো ছুঁড়ে মারে। এরপর থেকে আর তুমি কোনোদিনও ইয়ঞ্জিনের সাথে দেখা করবে না। এখন থেকে ওর কোনো সমস্যাও তুমি সমাধান করতে যাবে না। তুমি নিজের লাইফে ফোকাস করো। আর হ্যাঁ, আমি চাইও না তুমি ইয়ঞ্জিনের আশেপাশেও যাও। যেটা শুনে সোয়া তো হাসতে থাকে আর বলে, দেখেছো ও আমাকে বেশি আপন ভাবে, তোমাকে না, যার কারণে সাহায্যের জন্য সবার আগে আমার কাছে এসেছে, কিন্তু তোমাকে কিছুই বলতে পারেনি। যেটা শুনে চ্যাংয়ের তো আরো বেশি রাগ হয়। এরপর ও বাসায় ফিরে আসে। ইয়ঞ্জিন ওকে এক্সপ্লেন করার চেষ্টা করে, আসলে আমার আঙ্কেল তোমার ফ্যাক্টরি থেকে অনেকগুলো টাকা নিয়েছিল। আমি বুঝতে পারছিলাম না আমি এটা তোমাকে কিভাবে বলবো, যার কারণে আমি তোমাকে বলতে পারিনি। আর হ্যাঁ, ওই টাকা তো আমি আস্তে আস্তে পরিশোধ করার চেষ্টা করব। যেটাতে তো চ্যাং আরো বেশি রেগে যায়। ও তখন খুব রাগারাগি করতে থাকে। আমি সে 2007 সাল থেকে তোমাকে ভালোবাসি, এখনো তোমাকেই ভালোবাসছি, কিন্তু এত বছর হয়ে গেল তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, আমাকে আপন ভাবতে পারলে না। তুমি আমাকে কখনোই বোঝারও চেষ্টা করনি আমরা দুজন একসাথে কেন থাকছি। আমাদের একসাথে থাকার মানেই হয় না। আর এবার তো চ্যাং নিজেই ইয়ঞ্জিনের সাথে ব্রেকআপ করার কথা বলে, যেটাতে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এরপর তো আমেরিকা চলে যাওয়ার ডিসিশন নেয়। ও প্লেনে বসেও ইয়ঞ্জিনের মেসেজের অপেক্ষা করছিল, ও যাতে একটি মেসেজ করে বলে, প্লিজ তুমি থেকে যাও, আমাকে ছেড়ে যেও না। ইয়ঞ্জিন যখন জানতে পারে চ্যাং চায়না ছেড়ে চলে যাচ্ছে, তখন তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ওর তো ইচ্ছে করছিল ও যেভাবেই হোক চ্যাংকে থামাক, কিন্তু ও চ্যাংকে থামায় না। আর এদিকে চ্যাংও ফোন নিয়ে ইয়ঞ্জিনের মেসেজের অপেক্ষা করছিল। তখনই ওর কাছে একটি মেসেজ আসে, আমি তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি, আস্তে আস্তে আমি তোমার টাকা শোধ করে দেব। যে মেসেজ দেখে তো চ্যাংয়ের মনটাই ভেঙে যায়। আর ও তখন ভাবতে থাকে, ইয়ঞ্জিন কখনোই আমাকে ভালোই বাসেনি, আর ও কখনোই আমাকে আপন করতে পারবে না। ওর মন অনেক বেশি ভেঙে যায়। আর এরপর তো ও আমেরিকাতে চলে যায়। এভাবে আরো 2 বছর কেটে যায়। ইয়ঞ্জিন এখন বড় একটা কোম্পানিতে জব করে, আর এতদিনে তো ও চ্যাংয়ের সব টাকাই পরিশোধ করে দিয়েছে। কিন্তু ও সব সময় চ্যাংকে মিস করতো। ও চ্যাংয়ের স্মৃতিগুলো ভুলতে পারছে না। ওর মনে হতো সব সময় ওর চারপাশে চ্যাং ওর সাথে আছে। ও নিজের মনকে কোনোভাবেই শান্ত করতে পারে না। এরপর তো একদিন ওই টেম্পলে ও আবারও আসে, যে টেম্পলে ও একবার চ্যাংয়ের সাথে এসেছিল। তখন ওর মনে পড়ে ওই সময় তো ওরা উইশ কার্ডে ওদের উইশ গুলো লিখেছিল। চ্যাং তখন কি লিখেছিল সেটা জানতে ওর মন বেকুল হয়ে পড়ে। ও তখন ওখানে পুরনো উইশ কার্ড গুলো চেক করতে থাকে। এতগুলো উইশ কার্ডের মধ্যে থেকে ও চ্যাংয়ের ওই উইশ কার্ডটি বের করে। অবশেষে ওই কার্ডটি পেয়েও যায়। চ্যাং সে কার্ডের মধ্যে ওর আর ইয়ঞ্জিনের নামই লিখেছিল, যেটা দেখে ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ইয়ঞ্জিন তখন রিয়ালাইজ করে চ্যাং ওকে কত বেশি ভালোবাসতো, যেটা ও কখনোই বুঝতে পারেনি। ও সবসময় নিজেদের স্টেটাসের জন্য আলাদা করে রেখেছিল নিজেদের সম্পর্কটা, কিন্তু ও ভাবতেও পারেনি চ্যাং সব কিছু ছেড়ে ওকেই ভালোবেসেছে। ও তখন ডিসিশন নেয় যেভাবে ও চ্যাং এর কাছে ফিরে যাবে, ও চ্যাং এর সাথে দেখা করবে। সালটা 2015 সাল ছিল। ও আমেরিকা আসে চ্যাং এর সাথে দেখা করতে। ও তো চ্যাং এর অ্যাড্রেস জানতো না, যার কারণে ও চ্যাং এর ছবি দেখিয়ে আশেপাশের সবাইকে জিজ্ঞেস করতে থাকে। একদম শুরুর সিনটা ও পাগল প্রায় হয়ে চ্যাংকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। খুবই হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে একটা হসপিটালের সামনে ও চ্যাংকে দেখতে পায়। চ্যাংকে এতদিন পর দেখে ও খুবই ইমোশনাল হয়ে যায়। কিন্তু তখনই ওর সাথে একজন প্রেগন্যান্ট মহিলাকে দেখতে পায়, যেটা দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। আর ও ভাবতে থাকে চ্যাং হয়তো অলরেডি বিয়ে করে ফেলেছে। ও এখন চ্যাং এর লাইফে ডিস্ট্রাকশন হতে চায় না, যার কারণে ও খুবই মন খারাপ করে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। কিন্তু হঠাৎ করে চ্যাং এর নজর বাইরের দিকে যায়, আর ও বাইরে ইয়ঞ্জিনকে দেখে প্রচন্ড অবাক হয়। ও গাড়ি থেকে নেমে ইয়ঞ্জিনকে খুঁজতে থাকে, কিন্তু অলরেডি ইয়ঞ্জিন ওর চোখের সামনে থেকে চলে যায়। তখন বুঝতে পারে ইয়ঞ্জিন ওর সাথেই দেখা করতে এসেছিল। এর কিছুদিন পর চ্যাং নিজেও চায় না আসে।
আমরা ইয়ঞ্জিনকে দেখি ও চ্যাংকে প্রচন্ড মিস করছিল, যার কারণে ওই হাই স্কুলে আসে যেখানে ওর সাথে চ্যাংয়ের প্রথম দেখা হয়েছিল। হঠাৎ করেই ওখানে চ্যাং আসে আর পেছন থেকে ইয়ঞ্জিনের চুল ধরে টান দেয়। হাই স্কুলে থাকতে সব সময় চ্যাং ওর সাথে এরকম দুষ্টুমি করত। পেছনে ফিরে ইয়ঞ্জিন যখন চ্যাংকে দেখে তখন ও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। ও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। তখন চ্যাং বলে, তুমি আমার সাথে দেখা করতে আমেরিকা গিয়েছিলে? ইয়ঞ্জিন বলে, না আমি যাইনি, আর ওর ফ্যামিলির কথা জিজ্ঞেস করে। চ্যাং একটু বিরক্ত হয়ে বলে, তুমি কিভাবে ভাবলে আমি তোমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করব? তুমি যাকে দেখেছিলে আমার সাথে সে আমার ফ্রেন্ড ছিল। ওর হাজব্যান্ড ব্যস্ত থাকায় আমি ওকে হসপিটালে নিয়ে গিয়েছিলাম। আমি শুরু থেকে শুধু তোমাকেই ভালোবেসেছি। আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করেছি। যেগুলো শুনে তো ইয়ঞ্জিন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। অবশেষে সব মিসআন্ডারস্ট্যান্ডিং ভুলে দুজনে এক হলো, আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সবাই ভালো থেকো, বাই।